হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি একটা নতুন সেশনে, একটা নতুন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। আমরা একের পর এক কোয়েশ্চেনে আসবো। সেই কোয়েশ্চেনের পাশে যেভাবে আমরা আলোচনা করি এক্সট্রা ইনফরমেশনগুলো বা সেই কোয়েশ্চেন থেকে আরও কী কী কোয়েশ্চেন হতে পারে আমরা একের পর এক দেখব। ফার্স্ট কোয়েশ্চেনে আমরা আসবো একটা খুব পপুলার প্রশ্ন। দ্য দিল্লি সুলতান হু ট্রান্সফার্ড দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ or Devgiri was কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এই চারজনের মধ্যে কে তার রাজধানী চেঞ্জ করেছিলেন ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ? দেবগিরি ওয়াজ। আমরা জানি যে মোহাম্মদ বিন তুগলক যে রিফর্মগুলো নিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম রিফর্ম ছিল দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী পরিবর্তন, এবং এই রাজধানী পরিবর্তন করতে গিয়ে একটা সাংঘাতিক কাণ্ড হয়েছিল আমরা জানি। এবং এই যে কাণ্ডটা ঘটেছিল দিল্লি থেকে দেবগিরি, শেষ অবধি তিনি কিন্তু আবার দেবগিরি থেকে দিল্লিতে ব্যাক করতে বাধ্য হয়েছিলেন, এবং তার এই যে ডিসিশনগুলো, এই ডিসিশনগুলোর জন্যই তাকে বলা হয়েছিল ম্যাড কিং। এরকম আরও কিছু রিফর্ম ছিল, তার মধ্যে এটা একটা অন্যতম রিফর্ম, দৌলতাবাদ। এই দৌলতাবাদ বা দেবগিরিতে রাজধানী পরিবর্তন তার ডিজাস্টার্স রিফর্মসগুলোর মধ্যে একটা, যে রিফর্মগুলো তার পলিটিক্যাল কেরিয়ারকে বিপর্যস্ত করেছিল, বিপর্যয় এনেছিল সুলতানি সাম্রাজ্যে। তার মধ্যে একটা অন্যতম ঘটনা ছিল এই রাজধানী পরিবর্তন। কিন্তু এই রাজধানী পরিবর্তন যে করেছিলেন তার পেছনে কিন্তু একটা লজিক ছিল, একটা অকাট্য যুক্তি ছিল। এই যুক্তিকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। কেন তিনি রাজধানী পরিবর্তন করেছিলেন? এই রাজধানী পরিবর্তনের পেছনে কয়েকটা কারণ ছিল। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে মঙ্গল আক্রমণের হাত থেকে দিল্লিকে রক্ষা করা। তোমরা নিশ্চয়ই জানো, যদি আমরা ম্যাপটার দিকে দেখি, ইন্ডিয়ান ম্যাপটার দিকে দেখি, তাহলে দেখব দিল্লি আর দেবগিরির মধ্যে যদি আমরা একটা লোকেশন অনুযায়ী একটা কম্পারেটিভ স্টাডি করার চেষ্টা করি, তাহলে আমরা সেখানে পরিষ্কার দেখতে পাবো যে দিল্লিটা ভেরি মাচ অ্যাক্সেসেবল টু দ্য ফরেন অ্যাটাক। আফগানিস্তান হয়ে পাঞ্জাব হয়ে দিল্লি ঢোকাটা ছিল খুবই সোজা, এবং যে কোনো বিদেশি আক্রমণ এই আফগানিস্তান হয়ে, পাঞ্জাব হয়ে, ভারতবর্ষে, দিল্লি হয়ে ভারতবর্ষে সংগঠিত হয়েছিল। মোহাম্মদ বিন তুগলক দেখলেন আমাকে এমন একটা জায়গায় রাজধানী নিয়ে যেতে হবে যেখানে মঙ্গলরা অত সহজে অ্যাক্সেস করতে পারবে না। আমরা যদি দেখি এই জায়গাটার কথা, দৌলতাবাদ বা দেবগিরি, এটা প্রেজেন্ট ম্যাপ অনুযায়ী এটা মহারাষ্ট্রের আন্ডারে, এবং এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটায় ঢুকতে গেলে যে কোনো বিদেশি শক্তির পক্ষে অনেকগুলো রাজ্য পেরিয়ে তবে তাকে এখানে ঢুকতে হবে। সেই জন্য এই লোকেশনের ওপর বিচার করে যে ডিসিশনটা নিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক, সেটা কিন্তু একটা সাংঘাতিক ডিসিশন, এই রাজধানী পরিবর্তনের এই ব্যাপারটা। আর একটা কারণ হিস্টোরিয়ানরা বলছেন যে তিনি এমন একটা জায়গায়, এমন একটা মিডল পয়েন্ট অফ ইন্ডিয়াতে রাজধানীটা নিয়ে যেতে চাইলেন যেখান থেকে সারা ভারতবর্ষটাকে রুল করা তার পক্ষে সম্ভব হবে। এটাও অনেকে এই কারণ দেখিয়েছেন যে এমন একটা মিডল পয়েন্টে তিনি রাজধানীটাকে নিয়ে যেতে চাইলেন যেখান থেকে সারা ইন্ডিয়াটাকে রুল করা তার পক্ষে সহজ হবে, এবং তিনি সারা ভারতের একটা সুলতান হয়ে উঠবেন, দ্য অল ইন্ডিয়া সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এটাও একটা উদ্দেশ্য অনেকে বলছেন। আর একটা কারণ দেখাচ্ছেন হিস্টোরিয়ানরা, আর একটা মোটিভ ছিল মোহাম্মদ বিন তুগলকের এই রাজধানী পরিবর্তনের পেছনে, সেটা হচ্ছে ইসলামিক কালচারটাকে, ইসলামিক সংস্কৃতিটাকে, ইসলামিক কালচারটাকে নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়া বা ডেকানে নিয়ে আসা। অর্থাৎ নর্থ ইন্ডিয়া থেকে ইসলামিক কালচারটাকে নিয়ে আসা কোথায় না সাউথ ইন্ডিয়া বা ডেকানে, এবং এইভাবে সারা ইন্ডিয়াটাকে একটা ইসলামিক কালচারের আন্ডারে নিয়ে আসার উদ্দেশ্য নিয়েই মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী পরিবর্তনের এই পরিকল্পনাটা করেছিলেন। পরিকল্পনা পেছনে যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো ছিল একেবারে প্রচণ্ডভাবে একদম যুক্তিসঙ্গত, কিন্তু সমস্যাটা কোথায় হলো, এই ডিসিশনটাকে যখন তিনি বাস্তবে রূপায়িত করতে গেলেন তখন তিনি এমন কিছু ডিসিশন নিলেন যেগুলো কিন্তু তার এই রিফর্মটাকে একেবারে ব্যর্থতায় পর্যবসিত করে দিল। এবং এই জন্য এই দৌলতাবাদকে বলা হয় দ্য মনুমেন্ট অফ হিজ মিসডাইরেক্টেড এনার্জি। এই যে দৌলতাবাদে তিনি ক্যাপিটাল নিয়ে গেলেন, এই দৌলতাবাদকে হিস্টোরিয়ানরা বলছেন দ্য মনুমেন্ট অফ, দ্য এভিডেন্স অফ
হিজ মিসডাইরেক্টেড এনার্জি। মিসডাইরেক্টেড এনার্জি, কার মিসডাইরেক্টেড এনার্জির এটা প্রতীক? দৌলতাবাদ, মোহাম্মদ বিন তুগলকের মিসডাইরেক্টেড এনার্জি, মানে যে এনার্জিটা ঠিক জায়গায় কাজে লাগানো হয়নি, মিসডাইরেক্টেড হয়েছে, অন্য জায়গায় চলে গেছে। তো সেই জন্য এই দৌলতাবাদকে বা দেবগিরিকে বলেছেন হিস্টোরিয়ানরা দ্য মনুমেন্ট অফ হিজ মিসডাইরেক্টেড এনার্জি। এখানে হিজ মানে অবভিয়াসলি মোহাম্মদ বিন তুগলক। তোমাদের আবার বলছি, এই ক্যাপিটাল ট্রান্সফারগুলো খুব ভালো করে তৈরি করতে হবে। আমি প্রতি ক্লাসেই বলি এটা, কারণ এটা তোমরা দেখতে পাচ্ছ যে এই রাজধানী পরিবর্তন কে কোথা থেকে রাজধানী চেঞ্জ করছে, এই ব্যাপারটা কিন্তু এখন ভীষণভাবে ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। মোহাম্মদ বিন তুগলকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলক যে উদ্দেশ্য করেছিলেন সেই উদ্দেশ্যটা কিন্তু একেবারে যুক্তিসঙ্গত, কিন্তু সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করতে গিয়ে তিনি যে ডিসিশনগুলো নিলেন সেগুলো ততটাই নেগেটিভ। সেই জন্য মোহাম্মদ বিন তুগলকের মধ্যে এই পজিটিভ আর নেগেটিভ এই দুটো বিপরীত অপোজিট ট্রেন্ড আমরা দেখেছি বলেই হিস্টোরিয়ানরা তাকে বলছেন যে মিক্সচার অফ অপোজিটস। মোহাম্মদ বিন তুগলককে মিক্সচার অফ অপোজিট কেন বলা হয়েছে? তার কারণ তার মধ্যে যেমন আমরা একটা বুদ্ধিমান মানুষের প্রভাব দেখছি, আবার তার মধ্যে আমরা দেখছি একইভাবে একটা মূর্খতার পরিচয়ও তিনি দিচ্ছেন কখনো কখনো। অর্থাৎ এই একটা মূর্খতা এবং একটা উইজডম, এই দুটো এক জায়গায় কাজ করেছিল মোহাম্মদ বিন তুগলকের ক্যারেক্টারের মধ্যে। এই জন্য মোহাম্মদ বিন তুগলককে অনেকে বলেছেন মিক্সচার অফ অপোজিটস, বৈপরীত্যের সংমিশ্রণ। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। কোয়েশ্চেন নাম্বার 2-তে আসবো। Which historian is famous for his research on মুঘল হিস্ট্রি? যে কটা নাম দিয়েছে, সুমিত সরকার, যদুনাথ সরকার, সুশোভন চন্দ্র সরকার, সুশোভন সরকার, এস গোপাল, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুঘল হিস্ট্রি নিয়ে যিনি কাজ করেছিলেন, মুঘল হিস্ট্রি নিয়ে যিনি বিখ্যাত হয়েছিলেন তিনি হলেন যদুনাথ সরকার। স্যার যদুনাথ সরকার, আমরা জানি শিবাজির ওপর তার অনেক কিছু অবজারভেশন রয়েছে, ঔরঙ্গজেবের ওপর তার অনেক কিছু অবজারভেশন রয়েছে, এবং ঔরঙ্গজেবকে নিয়ে তিনি একটা বই লিখেছিলেন। এবং ঔরঙ্গজেবকে যদুনাথ সরকার বলছেন যে আমরা ঔরঙ্গজেব মানেই আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ ব্যাপার ভেসে ওঠে, কিন্তু যদুনাথ সরকার ঔরঙ্গজেবকে এক্সপ্লেন করছেন একদম ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে। যদুনাথ সরকার ঔরঙ্গজেবকে বলছেন যে হি ওয়াজ এ ট্র্যাজিক হিরো ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ট্র্যাজিক হিরো মানে কি? আমরা দেখেছি গ্রিক ট্র্যাজেডি বা শেক্সপিরিয়ান ট্র্যাজেডিতে যে নায়ক সে সর্বগুণে গুণান্বিত, কিন্তু তার মধ্যে এমন একটা নেগেটিভ ক্যারেক্টার যেটাকে নেমেসিস বলছে গ্রিক ট্র্যাজেডি বা শেক্সপিরিয়ান ট্র্যাজেডিতে, সেই এমন একটা নেগেটিভ ক্যারেক্টার, নেগেটিভ একটা কোয়ালিটি তার মধ্যে ঢুকে রয়েছে যেটা তার পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য ঔরঙ্গজেবকে বলা হচ্ছে দ্য ট্র্যাজিক হিরো অফ ইন্ডিয়ান হিস্ট্রি। যদুনাথ সরকার তার ঔরঙ্গজেবকে নিয়ে লেখা বইতে তিনি ঔরঙ্গজেবকে এইভাবেই পেন্ট করেছেন, এইভাবেই চিত্রিত করেছেন ঔরঙ্গজেবের ক্যারেক্টারটাকে, যে হি ওয়াজ এ ট্র্যাজিক হিরো অফ ইন্ডিয়ান হিস্ট্রি। তো সেই যদুনাথ সরকার মেনলি আমরা দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন এই হিস্টোরিয়ান হিসেবে মুঘল হিস্ট্রি লেখার ক্ষেত্রে বা মুঘলদের ইতিহাস লেখার ক্ষেত্রে। মুঘলদের ইতিহাস লেখার ক্ষেত্রে আরেকজনের কথা আমরা বলতে পারি, সেটা হলো ইরফান হাবিব। ইরফান হাবিবের কথা আমরা বলতে পারি, আমরা সতীশচন্দ্রের কথা বলতে পারি। সতীশচন্দ্রের বিখ্যাত বই মুঘলদের নিয়ে, পার্টিজ অ্যান্ড পলিটিক্স ইন মুঘল কোর্ট, একটা বিখ্যাত বই। এই বইগুলোর কথা একটু ভালো করে জেনে রাখতে হবে, হিস্টোরিয়ানদের লেখা বই। আমি ক্লাসে বলেছিলাম তোমাদের যে হিস্ট্রিওগ্রাফি বলে একটা টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসছে এখন। গ্রুপ অফ হিস্টোরিয়ানের নাম, তারা কোন স্কুল অফ থটে বিশ্বাস করত, তারপরে কে কোন এই ধরনের হিস্টোরিয়ানরা কি কি বই লিখেছিলেন, এইগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে, যেটাকে হিস্ট্রিওগ্রাফি বলা হয়। আমি আগেও বলেছি। তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন এখন আসছে। তো এখানে উত্তর হবে যদুনাথ সরকার। মুঘলদের নিয়ে তিনি যিনি লিখেছিলেন স্যার যদুনাথ সরকার। তো সেই উত্তরটা আমরা এখানে করব বি অপশানে। এই সুমিত সরকার আর সুশোভন সরকার, এই দুজনে অ্যাকচুয়ালি সুমিত সরকার আর সুশোভন সরকার এরা পিতা আর পুত্র। সুশোভন সরকারের ছেলে ছিলেন সুমিত সরকার। এরা কাজ করেছিলেন মেনলি নবজাগরণকে নিয়ে, অর্থাৎ রেনেসাঁস নিয়ে। এদের মেন ফোকাসটা ছিল এদের রেনেসাঁসের ওপর বা নবজাগরণের ওপর। সুমিত সরকার এবং
সুশোভন সরকারের। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো 3 নম্বর প্রশ্নে। which মুঘল এম্পায়ার রোট হিজ ওন অটোবায়োগ্রাফি, ওন বায়োগ্রাফি? এদের মধ্যে কে আত্মজীবনী লিখেছেন? বাবর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব। এর মধ্যে আত্মজীবনী যদি বলি, অটোবায়োগ্রাফি লিখেছিলেন আমরা সবাই জানি বাবর। বাবরের এই অটোবায়োগ্রাফি শুধু মানে ভারতের ইতিহাসে নয়, এশিয়ার ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে যত অটোবায়োগ্রাফি লেখা হয়েছে তার মধ্যে একটা অন্যতম অটোবায়োগ্রাফি হচ্ছে বাবরনামা বা তুজুকি বাবরি। এই তুজুকি বাবরি বা বাবরনামা, এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন দেয়। এই তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? চাকতাই তুর্কিতে লেখা, এটা একটা। এই বইটাকে ফার্সি এবং ইংরেজিতে অনুবাদ করেছিলেন কারা? বাবরনামা বা তুজুকি বাবরিকে ফার্সিতে অনুবাদ করেছিলেন আব্দুর রহিম খানান, বৈরাম খাঁয়ের ছেলে, আকবরের নবরত্নের এক রত্ন। তিনি এটাকে ট্রান্সলেট করেছিলেন, আব্দুর রহিম তোমরা জানো। আর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন ম্যাডাম বেব্রিজ বলে একজন, এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন এই বাবরনামাকে। এবং এই বাবরনামার মধ্যে এটা অটোবায়োগ্রাফি হলে কি হবে? একদম ডিফারেন্ট নেচারের একটা অটোবায়োগ্রাফি। একটা অটোবায়োগ্রাফি যেরকম হতে পারে এটা ভাবাই যায় না। এই অটোবায়োগ্রাফির মধ্যে রয়েছে জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, এভরিথিং। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার টোপোগ্রাফি, ইন্ডিয়ার ফ্লোরা অ্যান্ড ফৌনা, সমস্ত বিবরণ আমরা পাচ্ছি এই অটোবায়োগ্রাফিতে। বাবর যে কত বড় কবি ছিলেন তার প্রমাণ তিনি দিয়েছেন তার বাবরনামাতে বা তুজুকি বাবরিতে। এই জন্যই বাবরকে বলা হয় সোলজার পোয়েট বা সৈনিক কবি। একদিকে যেরকম যুদ্ধ করতেন সেরকম তিনি ছিলেন একজন বড় কবি। এবং তোমরা জানো, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে কোন মুঘল সম্রাট কোন হবি বা কোন হবি ছিল কোন মুঘল সম্রাটের, সেটা বলতে গিয়ে আমি বলেছিলাম যে বাবরের হবি ছিল দুটো, একটা ক্যালিওগ্রাফি মানে আর্ট অফ হ্যান্ডরাইটিং যেটাকে আমরা বলি, আর একটা হলো রাইটিং পোয়েমস। এই রাইটিং পোয়েমস বা কবিতা লেখা, সাহিত্য রচনা করা, এটা যে কোন পর্যায়ে পৌঁছেছিল বাবরের জীবনে তার প্রমাণ বহন করছে তার আত্মজীবনী বাবরনামা বা তুজুকি বাবরি, চাকতাই তুর্কিতে লেখা অরিজিনাল বইটা আমরা দেখতে পাচ্ছি। এবং বাকি যে নামগুলো রয়েছে এদের নিয়েও প্রচুর বই লেখা হয়েছিল। শাহজাহানকে নিয়ে লেখা হয়েছিল পাতশাহনামা লেখা হয়েছিল। আকবরকে নিয়ে লেখা হয়েছিল মুন্তাকাবুল তোয়ারিক, আইনি আকবরী, আকবরনামা, এগুলো আকবরকে নিয়ে লেখা হয়েছিল। এগুলো সব বায়োগ্রাফি, নিশ্চয়ই এটা অটোবায়োগ্রাফি নয় এগুলো। ঔরঙ্গজেব, একে নিয়ে লেখা হয়েছিল রুকাইতি আলমগিরি লেখা হয়েছিল। সুতরাং এদের নিয়ে অনেকগুলো বই লেখা হয়েছিল। কিন্তু আত্মজীবনী বলতে আমরা যেটাকে বলি সেটা বাবরের। আর আরেকজনের আত্মজীবনী আমরা পাই, সেটা হলো তুজুকি জাহাঙ্গীরি। জাহাঙ্গীরও আত্মজীবনী লিখেছিলেন, তুজুকি জাহাঙ্গীরি, এটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। সুতরাং এটার উত্তর আমরা করব কোয়েশ্চেন নাম্বার 3A। নেক্সট কোয়েশ্চেনে আসবো, শুলিকুল ওয়াজ এ পলিসি ইন্ট্রোডিউস বাই। এই শুলিকুল পলিসিটা ইন্ট্রোডিউস করেছিল কে? আকবর। এবং শুলিকুল শব্দটার অর্থ আমরা কি করতে পারি না রিলিজিয়াস টলারেশন বা ধর্মীয় সহনশীলতা, প্রত্যেকটা ধর্মের প্রতি সমান আচরণ, ধর্মীয় সহনশীলতা, রিলিজিয়াস টলারেশন, শুলিকুল। এই শুলিকুল আদর্শটাকে প্রচার করার জন্যই, প্রোপাগেট করার জন্যই আকবর ইন্ট্রোডিউস করলেন 1582-তে তার নতুন সর্বধর্ম সমন্বয়ের যে আদর্শ দ্বীন-ই ইলাহি। এই দ্বীন-ই ইলাহিটা ছিল এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে মিশ্রিত হয়েছিল সমস্ত পৃথিবীর সমস্ত ধর্ম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, সমস্ত ধর্ম। সুতরাং শুলিকুল শব্দটা অর্থ রিলিজিয়াস টলারেশন। যিনি এটার উদ্দেশ্য কি ছিল না এটার উদ্দেশ্য ছিল সমস্তভাবে সমস্ত ধর্মকে সমান চোখে দেখার আদর্শ, শুলিকুল। আকবর এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। আমরা যে 4টে নাম পাচ্ছি, এই 4টে নামের মধ্যে আকবরের রিলিজিয়াস পলিসি খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা বললাম
আকবরের রিলিজিয়াস পলিসির মূল কথাই ছিল সুলিকুল। এই সুলিকুলের ওপরই দাঁড়িয়ে আছে আকবরের ধর্মীয় নীতি। ঠিক উল্টোটা আমরা দেখব ঔরঙ্গজেবের ক্ষেত্রে। ঔরঙ্গজেবের রিলিজিয়াস পলিসিটা কেমন ছিল? একদম ডিফারেন্ট। আকবরের যেটা ছিল সুলিকুল, আর ঔরঙ্গজেবের কি ছিল? ঔরঙ্গজেবের ছিল কি না, ঔরঙ্গজেবের উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত করা বা একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করা। ঔরঙ্গজেবের যে রিলিজিয়াস পলিসি, তার উদ্দেশ্যটা ছিল এইটা। মানে দুটো একদম ডিফারেন্ট আমরা বলতে পারি এই দুটো পলিসি। সুতরাং আকবর আর ঔরঙ্গজেব এই দুজনের রিলিজিয়াস পলিসি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রিলিজিয়াস পলিসি থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এবং ঔরঙ্গজেবের এই রিলিজিয়াস পলিসির এগেনস্টে আমরা দেখেছি যে সমস্ত হিন্দু কমিউনিটি কি করেছে না, রিভোল্ট করেছে। একেবারে সাতনামি থেকে শুরু করে, জাট থেকে শুরু করে, বুন্দেলা থেকে শুরু করে, রাজপুত, শিখ সবাই। তো এইটা হচ্ছে ঔরঙ্গজেবের রিলিজিয়াস পলিসির ইম্প্যাক্ট। আর আকবরের রিলিজিয়াস পলিসির ইম্প্যাক্টটা ঠিক উল্টোটা, সর্বধর্ম সমন্বয়ের প্রতিষ্ঠা, দ্বীন-ই ইলাহির প্রতিষ্ঠা আমরা দেখছি। সুতরাং এই দুজন রাজার, দুজন মুঘল সম্রাটের রিলিজিয়াস পলিসি কমপ্লিটলি ডিফারেন্ট একেবারে। আমরা নেক্সট কোয়েশ্চেন, এখানে উত্তর তাহলে আমরা করব এ অপশন, কোয়েশ্চেন নাম্বার 4A। আর যে লাস্ট দুটো নাম আমি একটু বলে দিই, তোমরা জানো, তোমাদের মনে করিয়ে দিই। জাহানদার শাহ, ইনি ল্যাটার মুঘল রুলার। জাহানদার শাহের রাজত্বকাল ইম্পর্টেন্ট কেন না, তিনি জিজিয়াটাকে রিঅ্যাবলিশ করেছিলেন। জিজিয়া ট্যাক্স যেটা ফিরোজ শাহ তুগলক চালু করেছিলেন, যেটাকে বন্ধ করে দিয়েছিলেন আকবর, আবার চালু করেছিলেন ঔরঙ্গজেব, সেটাকে আবার রিঅ্যাবলিশ করলেন সেকেন্ড টাইম, তিনি হলেন এই জাহানদার শাহ। জাহানদার শাহকে আমরা এই জন্য মনে রাখবো। আর মোহাম্মদ শাহ আমরা জানি একে বলা হতো রঙ্গিলা। মোহাম্মদ শাহ বা রোশন আক্তার যার আসল নাম, এই মোহাম্মদ শাহের রাজত্বকালেই ঘটেছিল নাদির শাহের সেই দুর্ধর্ষ আক্রমণ। এবং এই মোহাম্মদ শাহই শেষ মুঘল রুলার যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন। এই কোয়েশ্চেনটা এসেছিল একবার যে কোন মুঘল সম্রাট শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেছিলেন, সেটা হচ্ছে এই আমাদের মোহাম্মদ শাহ বা রোশন আক্তার, যিনি রঙ্গিলা নামে পরিচিত ছিলেন, যিনি কত্থক নৃত্যে ছিলেন পারদর্শী, সেই মোহাম্মদ শাহ। ইনিও একজন ল্যাটার মুঘল রুলার। এই দুটো রুলারের নামও আমাদের করে রাখতে হবে। আর আকবর ঔরঙ্গজেব তো সবসময় ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 5, অষ্টদিগ্গজ ওয়ার প্যাট্রোনাইজড বাই। অষ্টদিগ্গজ, অষ্ট মানে কি? 8, দিগ্গজ মানে কি? পণ্ডিত। এই 8 জন পণ্ডিতের কথা আমরা কার রাজত্বকালে পাই? দেবরায় 1, দেবরায় 2, কৃষ্ণদেবরায়, বীর নরসিংহ। আমরা জানি অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করতেন? কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন 8 জন বিখ্যাত পণ্ডিত। এই 8 জন পণ্ডিতের মধ্যে দুটো নাম আমাদের খুব পপুলার, দুটো নাম আমাদের একটু বেশি করে মনে রাখতে হবে। একটা তেলেলি রামা, একটা তেলেলি রামা, আর এক তেনেলি রামা, আর একটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন বারবার আসে, আল্লা সানি পেড্ডন, অন্ধ্র কবিতার পিতামহ, গ্র্যান্ডফাদার অব অন্ধ্র পোয়েট্রি, যিনি মনুচরিত্রম লিখেছিলেন, সেই অন্ধ্র কবিতার পিতামহ বা গ্র্যান্ডফাদার অব অন্ধ্র পোয়েট্রি পেড্ডন, আল্লা সানি পেড্ডন, কৃষ্ণদেব রায় কোর্ট পোয়েট, 8 জন পণ্ডিতের মধ্যে অন্যতম পণ্ডিত। ওকে, অষ্টদিগ্গজ। তাহলে অষ্টদিগ্গজ ছিল কার প্যাট্রোনাইজ করেছিল বা পৃষ্ঠপোষকতা পেয়েছিল কার কাছ থেকে? কৃষ্ণদেব রায়ের কাছ থেকে 8 জন পণ্ডিত। এরকম অষ্ট দিয়ে আমরা আরও অনেক কিছু পাই, যেমন অষ্টপ্রধান। অষ্টপ্রধান মানে আমরা কার সঙ্গে এই অষ্টপ্রধান শব্দটাকে রিলেট করতে পারি? শিবাজির সঙ্গে। আমরা জানি শিবাজির কাউন্সিল অফ মিনিস্টার্স 8 জন ছিলেন অষ্টদিগ্গজ, অষ্টপ্রধান বা রাজমণ্ডলী যাদের বলা হতো। আরেকটা প্রসঙ্গে আমরা অষ্ট কথাটা পাই, সেটা হলো অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী, এই অষ্টাধ্যায়ী কি না, পাণিনির লেখা বিখ্যাত বই অষ্টাধ্যায়ী, সেখানেও অষ্টাধ্যায়ের কথা পাই। তো সেই অষ্টাধ্যায়ী, অষ্টদিগ্গজ, অষ্টপ্রধান, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো সবকটাই দেখো 8 বা অষ্ট দিয়ে শুরু। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো। তাহলে এখানে উত্তর হবে সি অপশন 5। সি অপশন, কৃষ্ণদেব রায় রাজসভা অলঙ্কৃত করেছিলেন
এই অষ্টদিগ্গজ বা আটজন যে কবি। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিজন সেবক সংঘ? হরিজন সেবক সংঘ তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী। আমরা জানি মহাত্মা গান্ধী, লাস্ট অপশনটা হবে MK গান্ধী। মহাত্মা গান্ধী 1932 থেকে 34-এর মধ্যে হরিজনদের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছিলেন, এবং এই হরিজনদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গিয়ে তিনি বেশ কিছু জিনিস করেছিলেন হরিজনদের জন্য। তার মধ্যে একটা হলো হরিজন সেবক সংঘ। তিনি তৈরি করেছিলেন 1932-তে, 1932-এ হরিজন সেবক সংঘ ফাউন্ডেশন করেছিলেন। 33-এ তিনি প্রকাশ করেছিলেন এই সেবক সংঘের একটা জার্নাল হরিজন, বিখ্যাত পত্রিকা হরিজন, গান্ধীজির পত্রিকা হরিজন 33-তে, এবং হরিজন যাত্রা করেছিলেন। হরিজনদের নিয়ে একটা হিস্টোরিক মার্চ করেছিলেন, ভারত যাত্রা হরিজনদের নিয়ে, সেটাও হয়েছিল 32 থেকে 34-এর মধ্যে। তাহলে 1932 থেকে 34-এর মধ্যে হরিজনদের নিয়ে আন্দোলন করেছিলেন, হরিজনদের ডেভেলপমেন্টের জন্য নিজেকে সমর্পিত করেছিলেন মহাত্মা গান্ধী। হরিজন যে শব্দটা পপুলারাইজ করেছিলেন এই মহাত্মা গান্ধী, এবং যে শব্দটার অর্থ হলো চিলড্রেন অফ গড বা ঈশ্বরের পুত্র, বা ঈশ্বরের অংশও বলা যেতে পারে, দ্য পার্ট অফ দ্য গড, হরিজন। সুতরাং গান্ধীজির হরিজন আন্দোলন 32 থেকে 34 এই সময়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো এই গান্ধীজির নেতৃত্বে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, দ্য ন্যাশনালিস্ট অর্গানাইজেশন পুনা সার্বজনিক সভা was established in the year, পুনা সার্বজনিক সভা তৈরি হলো 1870, 1885, 1890, 1900। এই পুনা সার্বজনিক সভা তৈরি হয়েছিল মেনলি 1870-তে, যেখানে আমরা দেখতে পাচ্ছি GB যোশী, SH চিপলুঙ্কার, MG রানাডে এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পুনা সার্বজনিক সভার ফাউন্ডেশনে। এবং পুনা সার্বজনিক সভা ছিল মহারাষ্ট্রের জাতীয়তাবাদী আন্দোলনকে পরিচালনা করেছিল যে অর্গানাইজেশনগুলো, তার মধ্যে অন্যতম অর্গানাইজেশন ছিল এইটা, পুনা সার্বজনিক সভা। GB যোশী, MG রানাডে, SH চিপলুঙ্কার এরা তৈরি করেছিল। এই সেই GB যোশী যাকে বলা হতো কাকা সাহেব, এই সেই GB যোশী যাকে বলা হতো কাকা সাহেব। WBCS এই কোয়েশ্চেনটা দিয়েছিল যে জাতীয় আন্দোলনে কাকা সাহেবকে, এই GB যোশী যিনি ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ পুনা সার্বজনিক সভা, এটা আমাদের দেখতে হবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো 8 নম্বর প্রশ্নে, দ্য কাস্টম অফ সতী ওয়াজ ব্যান্ড থ্রু দ্য লেজিসলেশন ইন দ্য ইয়ার, সতীদাহ প্রথা বন্ধ হলো 1829-এ। আমরা সবাই জানি রাজা রামমোহন রায় করেছিলেন, এবং আমি এর আগেও ক্লাসে বলেছি যে সতীর সঙ্গে রিলেটেড কিন্তু শুধু এই প্রশ্নটা নয়, সতী নিয়ে শুধু এই প্রশ্নটা করে গেলে চলবে না, সতী নিয়ে আরও প্রশ্ন বিভিন্ন পরীক্ষা এসছে। তার মধ্যে একটা প্রশ্ন, সতীদাহ প্রথার প্রথম রেফারেন্স, প্রথম এপিগ্রাফিক এভিডেন্স, প্রথম এভিডেন্স আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্স সতী সম্পর্কে আমরা কোথায় পেলাম? এরান ইনস্ক্রিপশানে পেলাম, গুপ্ত যুগের এরান ইনস্ক্রিপশান, 510 খ্রিস্টাব্দের এরান ইনস্ক্রিপশান, এরান মধ্যপ্রদেশের একটা জায়গা, সেই এরান ইনস্ক্রিপশানে আমরা প্রথম সতীদাহর কথা আমরা পেলাম, সতী শব্দটা আমরা পেলাম ফার্স্ট, সতী পিলার, একটা পিলারের গায়ে লেখা, এরান বলে একটা জায়গা মধ্যপ্রদেশের। আর একটা কোয়েশ্চেনে ফেস করি আমরা, সেটা হচ্ছে প্রাচীন ভারতে কোন রাজা সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন? সেখানে উত্তর আমরা করব হর্ষবর্ধন, এটাও আমাদের দেখে যেতে হবে সতীদাহ প্রথা এই প্রশ্নগুলোর মধ্যে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন? সতীদাহ প্রথা কম্পালসারিলি বন্ধ করেছিলেন ঔরঙ্গজেব, কিন্তু এই সতীদাহ প্রথা বন্ধ করার প্রথম একটা পজিটিভ এফর্ট নিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন আকবর, কিন্তু তিনি কম্পালসারিলি এটাকে ব্যান করতে পারেননি। কম্পালসারিলি এটাকে ব্যান করেছিলেন কে? না, ঔরঙ্গজেব। আর একটা জিনিস, আলবুকার্ক গোয়াতে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এই যে সতীর ওপর আমি যে ইনফরমেশানগুলো বললাম, সেই ইনফরমেশানগুলো আমি এগুলো অন্য ক্লাসে আলোচনা করেছি আমার যতদূর মনে পড়ছে, তবু আর একবার আমি বলে দিলাম, এইগুলোর ওপর কিন্তু প্রশ্ন আসে।
শুধু এই প্রশ্নটাই সতী থেকে করলে হবে না, আমি যেগুলো বললাম এর রিলেটেড যে ব্যাপার কোশ্চেনগুলো সেগুলো আমাদের দেখে যেতে হবে ভালো করে এই সতীদাহ প্রথার ওপরে। এখানে হবে 1829 রেগুলেশন নাম্বার 17, সপ্তদশ আইনবিধি অনুযায়ী সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল 1829-এ। এবং তোমরা জানো যে রাজা রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। দ্বিতীয় আকবর শাহ টু তাকে পাঠিয়েছিল ইংল্যান্ডে, রাজা উপাধি দিয়েছিল, তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। আমরা জানি যে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল তাকে মেনলি আকবর শাহ টু এর পেনশন বাড়ানোর জন্য রামমোহনকে পাঠানো হয়েছিল, কিন্তু আর একটা কারণও ছিল যে 1829-এর এই সতীদাহ যে আইন, রামমোহন বুঝতে পারছিলেন যে আইনটাকে হয়তো মানে যেভাবে আন্দোলন হচ্ছিল এই সতীদাহ প্রথার এই আইনটার বিরুদ্ধে, সতীদাহ প্রথা বন্ধের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছিল ভারতবর্ষে, রামমোহন ফিল করছিলেন যে কোনো সময় হয়তো ব্রিটিশ গভর্নমেন্ট এই আইনটাকে উইথড্র করে নিতে পারে। যাতে করে ব্রিটিশরা এই আইনটাকে উইথড্র করতে না পারে সেই উদ্দেশ্য নিয়েও কিন্তু সেটাও একটা উদ্দেশ্য ছিল রামমোহনের ইংল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে 1830-তে। সুতরাং এই সতীদাহ প্রথার ক্ষেত্রে রামমোহনের যে লড়াই, এই লড়াই ছিল কিন্তু একেবারেই অনন্য বা একদম এক্সক্লুসিভ। 1829 অ্যাকর্ডিং টু 17th রেগুলেশন, সপ্তদশ বিধি অনুযায়ী এটা বন্ধ হলো। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, কোয়েশ্চেন নাম্বার 9। দ্য টাইটেল রাজা, এটা আমরা এইমাত্র আলোচনা করলাম। আকবর শাহ টু রাজা উপাধি তাকে দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে, আমরা এক্ষুনি আগেই আলোচনা করেছি, এটা আমরা আলোচনা আর করব না আমরা। তো এই জন্যে শুধু একটা কথা তোমাদের আবার রিমাইন্ডার দিয়ে দিই, তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল এবং এই জন্যে রামমোহন রায়কে বলা হয় ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু ইংল্যান্ড। এটা তোমরা জানো সবাই যে ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু ইংল্যান্ড রামমোহনকে বলা হয়েছিল এবং ইংল্যান্ডেই তার মৃত্যু হয়েছিল 1833 সালে ব্রিস্টলে। 10 নম্বর প্রশ্নে আসবো। The Mauryan ruler who used to use the name Piyodashi in his official declaration was Ashoka. অশোক আমরা জানি প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন, দেবানাম পিয়োদর্শী, এইটা তার অফিসিয়াল একটা টাইটেল, তিনি নিয়েছিলেন সম্রাট অশোক, এই উপাধিটা নিয়েছিলেন তিনি। আর মৌর্যতা তো সবসময় ইম্পর্টেন্ট, তোমরা জানো মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন, মৌর্যদের 3 জন রাজার সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে। মৌর্যদের ন্যাশনাল সিম্বল কী ছিল, মৌর্যদের জাতীয় প্রতীক কী ছিল, এটা ভালো করে পড়তে হবে। মৌর্যদের জাতীয় প্রতীক ছিল পিকক, এবং আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যের যারা পূর্বপুরুষ ছিল তারা পিপ্পলি বলে একটা ফরেস্টে ময়ূর প্রতিপালনের কাজ করত, এবং সেই জন্যই এই মোর শব্দ থেকে মৌর্য শব্দের উৎপত্তি বলে অনেকে মনে করছেন, এবং এই ময়ূরই ছিল মৌর্যদের ন্যাশনাল এমব্লেম। মৌর্য পিরিয়ডটা খুব ভালো করে আমাদের পড়তে হবে, শেষ রাজার নাম জানতে হবে, বৃহদ্রথ তোমরা জানো, এগুলো ভালো করে দেখতে হবে আমাদের। 11 নম্বর প্রশ্নে আসবো, দ্য মোরিয়ান রুলার নেক্সট প্রশ্নে আসবো, দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রুল অফ। একদম সোজা প্রশ্ন, আমরা জানি সবাই হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন। আমরা জানি যে আরও দুজনের রাজসভা তিনি ভিজিট করেছিলেন, একটা হচ্ছে পুলকেশী 2 আর একটা নরসিংহ বর্মন 1। এই দুজনের কোর্টেও তিনি গেছিলেন, মানে 3 জনের কোর্টে গেছিলেন, হর্ষবর্ধন, পুলকেশী 2 চালুক্য বংশের রাজা, আর পল্লব বংশের রাজা নরসিংহ বর্মন 1-এর কোর্টেও গেছিলেন তিনি। এবং তার এই হিউয়েনসাংকে বলা হয়েছিল কি না প্রিন্স অফ পিলগ্রিমস। প্রিন্স অফ ট্রাভেলার যদি তোমাকে জিজ্ঞেস করে কে, তাহলে বলতে হবে ইবন বতুতা। যদি বলে প্রিন্স অফ পিলগ্রিমস কে, তাহলে বলতে হবে হিউয়েনসাং। সেই হিউয়েনসাংয়ের কথা আমরা দেখলাম যে হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন, এবং হর্ষবর্ধন যে প্রয়াগে কনৌজে যে রিলিজিয়াস কনফারেন্সটা করেছিলেন, সেখানেও প্রেসিডেন্ট হয়েছিলেন এই হিউয়েনসাং। ওকে, বইটার নাম তো তোমরা সবাই জানো, সিইউকি, হিউয়েনসাংয়ের বিখ্যাত বই। নেক্সট কোয়েশ্চেনটাই লাস্ট কোয়েশ্চেন, দ্য অথর অফ কাদম্বরী কাদম্বরী গ্রন্থের রচয়িতা বাণভট্ট আমরা জানি, একটা বিখ্যাত সংস্কৃত
ভাষায় লেখা একটা বিখ্যাত বই। এই বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি। এই বাণভট্ট লিখেছিলেন, এই বাণভট্টই আরও দুটো বইয়ের কথা আমরা জানি, হর্ষচরিত তার পার্বতী পরিণয়। পার্বতী পরিণয় বইটা একটু আনকমন, কিন্তু আমাদের জেনে যেতে হবে। আর হর্ষচরিত তো সবসময় ইম্পর্ট্যান্ট একটা বই। এই কাদম্বরীকে বলা হয় যে ওয়ান অফ দ্য জুয়েল অফ সংস্কৃত লিটারেচার, সংস্কৃত সাহিত্যের একটা অন্যতম মানে যাকে বলা যেতে পারে একটা জুয়েল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জুয়েল অফ সংস্কৃত লিটারেচার, এই কাদম্বরী এই বইটাকে। সুতরাং হর্ষবর্ধনের এই সভাকবি বাণভট্ট, হর্ষবর্ধন নিজেও একজন বড় কবি ছিলেন, তিনিও অনেক বই লিখেছিলেন, 3টে নাটক লিখেছিলেন তোমরা সবাই জানো। তো সেই বাণভট্ট, আমরা বাণভট্ট সম্পর্কে আরেকটা কথা বলে দিই। এই সেই বাণভট্ট যে বাণভট্ট শশাঙ্ককে বলেছিলেন গৌড় ভুজঙ্গ। শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের ক্ল্যাশ আমরা জানি সবাই। তো সেই শশাঙ্ককে সমালোচনা করে এই বাণভট্টই বলেছিলেন শশাঙ্ককে গৌড় ভুজঙ্গ, গৌড় পাষণ্ড এবং গৌরাধম। এই যে 3টে টাইটেল আমরা শশাঙ্ককে দেয়া হয়েছিল, গৌরাধম, গৌড় ভুজঙ্গ এবং গৌড় পাষণ্ড, এই শশাঙ্কের 3টে টাইটেলই দিয়েছিলেন কে না এই বাণভট্ট। সুতরাং আমরা এই কোয়েশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করলাম। এই কোয়েশ্চেনগুলো ঠিক অন্য দিনের মতোই, আমি আরও এই কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে আরও কী কী ইনফরমেশনের প্রয়োজন আছে সেগুলো বললাম। কোয়েশ্চেনগুলো তো পড়তেই হবে, প্লাস এক্সট্রা ইনফরমেশান যেগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। এইভাবেই আমাদের কোয়েশ্চেন কিন্তু টাফ হবে না, কোয়েশ্চেন এরকম সিম্পল কোয়েশ্চেন হবে, এই ধরনের প্রশ্নই হবে। এগুলোকেই ভালো করে আমাদের বার প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা যে কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারবো। আজকে এত পর্যন্তই, আমরা আবার নতুন সেশনে আসবো নতুন কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে।